ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলেই সামনে হতে চলেছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমাদের বাংলা ব্যাকরণ অংশের সিলেবাসটা এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কিন্তু বেশ বড়। ধ্বনি, ধ্বনি পরিবর্তন, সন্ধি, উপসর্গ, অনুসর্গ এবং প্রত্যয়। তা এই অংশের ওপর থেকে তোমরা 40 নাম্বারের মধ্যে যে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পাবে। দেখো, বেশ কতগুলো পর্বে কিন্তু তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই টাইপের প্রশ্ন আলোচনা করছি। দেখো, আজকে 1 নম্বর প্রশ্ন দেয়া হয়েছে, শব্দজাত বা নাম অনুসর্গ কয় প্রকার ও কী কী। এখানে আমি দিইনি, কিন্তু অনুসর্গের দুটি ভাগ, এক হচ্ছে শব্দজাত বা নাম অনুসর্গ, আর একটি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তাই এখানে শব্দজাত বা নাম অনুসর্গের বিভাজনগুলো দেয়া হয়েছে। তৎসম, তদ্ভব, বিদেশি। এখানে কি কি দেয়া হয়েছে, কয় প্রকার, শুধু এইটুকুনি লিখলেই হবে। দৃষ্টান্ত কিন্তু চাওয়া হয়নি, তোমাদের বোঝার জন্য আমি এখানে দৃষ্টান্ত দিয়েছি। পরীক্ষায় যদি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে এই ধরনের কোশ্চেন পাও, তাহলে উত্তরে লিখবে যে শব্দজাত বা নাম অনুসর্গের 3টি প্রকার, যথা তৎসম, তদ্ভব ও বিদেশি। এটুকুনি লিখলেই কিন্তু চলবে। 2 নম্বর প্রশ্ন দেখো, ঐতিহাসিক শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। এর হবে ইতিহাস যুক্ত স্নিক, শেষে যে ইক রয়েছে ইকের জন্য আসে স্নিক প্রত্যয়। আচ্ছা, এরপরে 3 নম্বরে রয়েছে নমঃ যুক্ত কার। এটিকে সন্ধিবদ্ধ করলে হবে নমস্কার। এখানে কিন্তু দন্তের স আছে। কোন কোন ক্ষেত্রে দন্তের স, মধ্যের স যেটা রয়েছে এগুলো কিন্তু তোমাদের ভালো করে, পুরস্কার, এগুলো ভালো করে মনে রাখতে হবে। এরপর 4 দাগে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে বা গঠন করে তাদের কি বলে, না তাদেরকে বলা হচ্ছে প্রত্যয়। 5 নম্বরে রয়েছে ঘোষ ব্যঞ্জন কাকে বলে। এভাবে অঘোষ ব্যঞ্জন, মহাপ্রাণ ব্যঞ্জন, অল্পপ্রাণ ব্যঞ্জন যে কোনো একটা ডেফিনেশন থাকতে পারে। যে সকল ব্যঞ্জনের উচ্চারণে স্বরতন্ত্রীর ধ্বনিতে গাম্ভীর্য প্রকাশ পায় তাদের বলে ঘোষ ব্যঞ্জন। সাধারণত দেখা যায় যে প্রত্যেক বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণগুলি ঘোষ ব্যঞ্জন, তবে সেখানে কিছু কিছু ক্ষেত্রে পঞ্চম ব্যঞ্জনের একটা ব্যাপার থাকে। তা মূলত দেখো গ, ঘ, বর্গের জ, ঝ ইত্যাদি এগুলি হচ্ছে ঘোষ ব্যঞ্জনের মধ্যে পড়ছে। এরপর দেখো 6 নম্বরে রয়েছে ধ্বনি পরিবর্তনের পেছনে একটি শারীরিক কারণ উল্লেখ করো। বহু ক্ষেত্রে দেখা যায় বাকযন্ত্রের ত্রুটি থাকলে অনেক ধ্বনি স্পষ্টভাবে উচ্চারণ করা সম্ভব হয় না। যেমন শাককে আমরা বাকযন্ত্রের ত্রুটি থাকুক আর নাই থাকুক ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে থাকি কি, না শাক। কয়ের উচ্চারণটা হয়ে যাচ্ছে গয়ের মতো। আচ্ছা, 7 নম্বরে রয়েছে দেখো কোন বর্গের ব্যঞ্জনগুলি মূলত তালব্য ব্যঞ্জন। তা বর্গ রয়েছে 5টি, ক, চ, ট, ত, প। এখানে চ বর্গের ব্যঞ্জনগুলো হচ্ছে তালব্য ব্যঞ্জন, অর্থাৎ তালুতে উচ্চারিত হয় এই চ বর্গের ব্যঞ্জন ধ্বনিগুলি, তাই এদের বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন। চ বর্গের ব্যঞ্জন মূলত তালব্য ব্যঞ্জন, অর্থাৎ চ, ছ, বর্গের ঝ। এরপর দেখো ঘৃষ্ট ব্যঞ্জনের দৃষ্টান্ত। ঘৃষ্ট ব্যঞ্জন বলতে কিন্তু চ, ছ, বর্গের ঝকেই বোঝানো হয়। যেহেতু এখানে উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে যে জিহ্বা এবং তালুর মধ্যে একটি ঘর্ষণজনিত প্রয়াস সৃষ্টি হয়, তাই এদেরকে বলা হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন। 9 নম্বরে দেখো ফিল্ম থেকে ফিলিম, এটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি রয়েছে। না এখানে সংযুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে তার মাঝখানে একটি স্বরধ্বনি এসছে। কোন স্বরধ্বনি, না এই যে লয়ের পর হস্যই, ফিলিম লয়ের পরের যে হস্যই, লয় হস্যই যেটা, এটা ল আর ময়ের মাঝখানে এসছে, কিন্তু এখানে ল ময়ের মাঝখানে কোনো স্বরধ্বনি ছিল না। এটি হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনকে স্বরধ্বনি বিভক্ত করা মানে স্বরভক্তি, বা দুটি সংযুক্ত ব্যঞ্জন দূরবর্তী হওয়া মানে বিপ্রকর্ষ, বা সংযুক্ত ব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনি আসছে মানে মধ্য স্বরাগম। এর আমরা এই 3টে নাম পেয়ে থাকি। 10 নম্বর বা শেষ প্রশ্ন দেখো নয়ন থেকে নয়ান, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম হয়েছে, না এটি মধ্য স্বরাগম। তাহলে মধ্য স্বরাগম মানেই যে সংযুক্ত ব্যঞ্জনকে বিচ্ছিন্ন করা হবে তা কিন্তু নয়। আমরা মধ্য স্বরাগমের ক্ষেত্রে দেখতে পাই যে অনেক ক্ষেত্রেই একটি শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের মাঝে বা একটি স্থানে শব্দের মধ্যবর্তী স্থানে
স্বরধ্বনির আগমন ঘটে, তাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। তাহলে আজকে তোমরা এই 10টি প্রশ্ন উত্তর সহ অনুশীলন করো ভালো করে। এ ধরনের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বারবার প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা পরীক্ষা এখান থেকেও কিছু কমন পেতে পারো।